আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ট্রাম্পের কলম্বিয়া ও কিউবার পতনের হুঁশিয়ারি, লাতিন আমেরিকায় উত্তেজনা ও আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযান ও মাদুরো আটক, দেশ জুড়ে বিক্ষোভ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ, কূটনীতি ও সংলাপের উপর জোর দিয়েছে। 2025 সালে অতিরিক্ত ট্যাক্স দেওয়া আমেরিকানসের জন্য ওয়ান বিগ বিউটিফুল বিল আইন আনছে নতুন সুবিধা ও ছাড়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়া ও কিউবার সরকারের পতনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি কলম্বিয়ার প্রেসিডেন্টকে সরাসরি আক্রমণ করে বলেন, দেশটিতে কোকেন সরবরাহে জড়িত অসুস্থ ব্যক্তি শাসন চালাচ্ছেন। কিউবারও তার মতে পতনের মুখে, তবে সরাসরি সামরিক হস্তক্ষেপ প্রয়োজন নাও হতে পারে। ট্রাম্পের মন্তব্য লাতিন আমেরিকায় উত্তেজনা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়া ও কিউবার সরকারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রোববার রাতে এয়ারফোর্স ওয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করে বলেন, দেশটিতে একজন অসুস্থ ব্যক্তি শাসন চালাচ্ছেন, যিনি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহে জড়িত। ট্রাম্পের মতে কলম্বিয়ার বর্তমান সরকার দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এছাড়া কিউবার ভবিষ্যৎ নিয়েও তিনি মন্তব্য করেন, বলেন দেশটি পতনের মুখে রয়েছে এবং সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। তার মতে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধির কারণে কিউবার সরকার টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর আগে মার্কিন এলিট ফোর্স ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে এসেছে। ট্রাম্পের এই মন্তব্য লাতিন আমেরিকায় চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে। দেশগুলোতে মার্কিন প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রই দেশটি চালাবে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘ অনুমোদন বা আত্মরক্ষার কোনো প্রমাণ ছাড়া এটি অবৈধ। মাদুরো রাষ্ট্রপ্রধান হিসেবে দায়মুক্ত নয় এবং বিদেশে একতরফাভাবে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর বলেছেন, এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। তবে এই বক্তব্য আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের আলোকে নজিরবিহীন প্রশ্ন তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে কোনো দেশ অন্য দেশের ভূখণ্ডে অনুমতি ছাড়া শক্তি প্রয়োগ করতে পারে না। জাতিসংঘ সনদের ধারা 2 অনুযায়ী এটি সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে গণ্য হবে যদি না জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন থাকে বা সশস্ত্র আক্রমণের আত্মরক্ষার প্রয়োজন হয়। মাদুরোকে আটক করার ঘটনায় কোনো সশস্ত্র আক্রমণের প্রমাণ নেই, তাই ট্রাম্পের ঘোষণা আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ নয়। কার্ডোজো স্কুল অফ ল এর অধ্যাপক রেবেকা ইংবার মনে করেন, যুক্তরাষ্ট্রের পক্ষে ভেনেজুয়েলা পরিচালনার কোনো বৈধ পথ নেই। এটি আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের পরিপন্থী এবং মাদুরো রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব মুক্তির বিষয়েও কোনো ছাড় ট্রাম্পের নেই। 1989 সালে পানামা অভিযানের সময় এমন যুক্তি ব্যবহারের চেষ্টা হয়েছিল, তবে জাতিসংঘ সাধারণ পরিষদ তার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ব্যতীত বিদেশে সামরিক হস্তক্ষেপের কোনো আইনগত ভিত্তি নেই। ফলে ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে স্পষ্টভাবে বিতর্কিত। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। শিকাগো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো এবং সিয়াটল সহ বড় বড় শহরে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা সম্ভাব্য যুদ্ধের বিরোধিতা করেন এবং কংগ্রেসের অনুমোদন ছাড়াই এমন সামরিক অভিযানের বৈধতা প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন। অনেকের অভিযোগ, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। বিক্ষোভে স্টপ বোম্বিং ভেনেজুয়েলা ও নো ব্লাড ফর অয়েল লেখা প্ল্যাকার্ড দেখা যায়। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ধরনের হস্তক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের ভেতরেই রাজনৈতিক ও সামাজিক বিভাজন
আরও স্পষ্ট হয়ে উঠেছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনা প্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশগুলোর মধ্যে যে কোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনীতি ও সংলাপই হওয়া উচিত প্রধান পথ। বাংলাদেশ সরকার জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকদের মতে এই অবস্থান বাংলাদেশের পররাষ্ট্রনীতির শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ভেনেজুয়েলার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যখন উত্তেজনা বাড়ছে, তখন বাংলাদেশের এই বক্তব্য শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব আবারও তুলে ধরছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যুক্তরাষ্ট্রের অভিযানের পর বিনিয়োগকারীদের মধ্যে ভূ রাজনৈতিক উদ্বেগ বাড়ায় স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম ঊর্ধ্বমুখী হয়। সোমবার স্পট স্বর্ণের দাম প্রায় 2% বেড়ে প্রতি আউন্স $4,400 বেশি পৌঁছায়, যা এক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। শুধু স্বর্ণ নয়, রূপার দামও প্রায় 4% বেড়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ ও রূপার দিকে ঝুঁকেন। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের ঘটনা সেই নিরাপদ বিনিয়োগ চাহিদাকে আরও উস্কে দিয়েছে, যার ফলেই বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধি। 2025 সালে অনেক আমেরিকানস অতিরিক্ত ট্যাক্স দিয়েছেন। নতুন ওয়ান বিগ বিউটিফুল বিল অনুযায়ী টিপস ওভারটাইম বড় বয়সীদের জন্য নতুন ছাড় পাওয়া যাচ্ছে। প্রথমবারের ব্যবসায়ীরা ডিপ্রিসিয়েশন এবং R&D খাতে বেশি সুবিধা পাবেন। যারা রিফান্ড পাবেন তাদের 2026 সালের হোল্ডিংস ঠিক করতে হবে, যাতে বছরের মধ্যে বেশি নেট আয় রাখা যায়। 2025 সালে অনেক আমেরিকান নাগরিক সম্ভবত বেশি ট্যাক্স পরিশোধ করেছেন, ফলে 2026 সালের প্রথম ত্রৈমাসিকে বড় রিফান্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, যারা অতিরিক্ত ট্যাক্স দিয়েছেন তারা সহজেই টাকা ফেরত পাবেন। বিশেষ করে টিপস ভিত্তিক কর্মীরা নতুন ওব্বা আইন অনুযায়ী বছরে সর্বোচ্চ $25,000 পর্যন্ত টিপস আয় থেকে ছাড় নিতে পারবেন। ওভারটাইম আয় করা কর্মীরাও $12,500 পর্যন্ত ছাড়ের যোগ্য। যৌথ ফাইলিং করলে সীমা $25,000। বয়স্করা সীমিত শর্তে $6,000 অতিরিক্ত ছাড় পাবেন। প্রথমবারের ব্যবসায়ীরা ডিপ্রিসিয়েশন এবং গবেষণা উন্নয়ন খাতে বেশি কর সুবিধা পাবেন। এছাড়াও ফ্লেক্সিবল সেভিংস অ্যাকাউন্ট ও ট্রাম্প সেভিংস অ্যাকাউন্ট এ বিনিয়োগ করে কর মুক্ত সুবিধা নেওয়া সম্ভব। এই সুবিধাগুলো একবারে নয়। যারা রিফান্ড পাবেন তাদের উচিত 2026 সালের হোল্ডিংস সমন্বয় করা, যাতে বছরের মধ্যে বেশি নেট পেয়ে থাকে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ছাড়ের হিসাব ভুল হলে দায়িত্ব পুরোপুরি ভোক্তার। তাই যত দ্রুত সম্ভব 2025 সালের রিটার্ন ফাইল করে অতিরিক্ত ট্যাক্স ফেরত নেওয়া গুরুত্বপূর্ণ। এইভাবে আপনি নিজের আয়ের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে পারবেন এবং আরও সুবিধা পাবেন। যুক্তরাষ্ট্রে স্ন্যাপ প্রোগ্রামে ত্রুটি হ্রাসে চাপ বাড়ছে। 2024 সালে গড় ত্রুটি হার 11%, আলাস্কায় 25% ছিল। প্রধানত ওভার পেমেন্ট, কিছু আন্ডার পেমেন্টও। 2028 সালের মধ্যে 6% লক্ষ্য পূরণ না হলে রাজ্যগুলো স্ন্যাপের আংশিক ফেডারেল তহবিল হারাবে। এতে প্রায় 3 লাখ মানুষ প্রভাবিত হতে পারে। যুক্তরাষ্ট্রের স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প প্রোগ্রামের ত্রুটি হ্রাসে রাজ্যগুলোর ওপর কঠোর নজরদারি চলছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, 2028 অর্থ বছরের মধ্যে যদি কোনো রাজ্য ত্রুটি হার 6% এর নিচে নামাতে না পারে, তারা স্ন্যাপের আংশিক ফেডারেল তহবিল হারাতে পারে। 2024 সালে দেশ জুড়ে গড় ত্রুটি হার ছিল 11%, যা লক্ষ্যমাত্রার দ্বিগুণের বেশি। আলাস্কার ত্রুটি হার সবচেয়ে বেশি 25%, যদিও 2023 সালে এটি ছিল 60%। উচ্চ ওভার পেমেন্টের রাজ্যগুলোর মধ্যে রয়েছে ডিসি 13.6%, জর্জিয়া 13.6%, ফ্লোরিডা 13.1%, নিউ মেক্সিকো 13.1% এবং ম্যাসাচুসেটস 13%।
অন্যদিকে আন্ডার পেমেন্ট কম সবচেয়ে বেশি ম্যারিল্যান্ড 4.8%, ডিসি 3.8% এবং নিউ হ্যাম্পশায়ার 3%। 2025 সালের সরকারি শাটডাউন পরিস্থিতি আরও জটিল করেছে। অনেক রাজ্য জরুরি তহবিল ব্যবহার করে খাদ্য সাহায্য জারি রেখেছে, যার ফলে মান নিয়ন্ত্রণের পদ্ধতিতে সমস্যা হয়েছে। যদি কোনো রাজ্য সময় মতো ত্রুটি হ্রাস করতে ব্যর্থ হয়, তারা স্ন্যাপ সুবিধার 5 থেকে 15% খরচ নিজস্ব তহবিল থেকে দিতে হবে। কংগ্রেসের হিসাব অনুযায়ী এতে প্রায় 3 লাখ মানুষ স্ন্যাপ সুবিধা হারাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি বাস্তবায়ন করতে রাজ্যগুলোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যক, যাতে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সাহায্য অব্যাহত রাখা যায়। মিশিগানে ন্যূনতম মজুরি বেড়ে ঘণ্টা প্রতি $13.73 হওয়ায় শ্রমিকরা আর্থিক স্বস্তি পাচ্ছেন। তবে রেস্তোরাঁ মালিকদের মতে এই পরিবর্তন খরচ বাড়বে এবং টিকে থাকতে মেনুর দাম বাড়ানো বা কর্মী কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। মিশিগানে ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। 1 জানুয়ারি থেকে মিশিগানে ন্যূনতম মজুরি বেড়ে হয়েছে ঘণ্টাপ্রতি $13.73, যা আগে ছিল $12.48। এই পরিবর্তনের ফলে ন্যূনতম মজুরিতে কাজ করা কর্মীরা তাদের বেতন চেকে কিছুটা বেশি অর্থ পাচ্ছেন। ডেট্রয়েটের নর্মস ডাইনারের সহ মালিক ড্যানিয়েল নরম্যান বলেন, এই বেতন বৃদ্ধি শ্রমিকদের প্রাপ্য। তিনি নিজেও একসময় বারটেন্ডার ছিলেন, যখন মজুরি ছিল মাত্র $2.65। তার মতে, নতুন আইন শ্রমিকদের জীবনে আর্থিক নিশ্চয়তা আনবে এবং তাদের দৈনন্দিন চাপ কমাবে। এই আইন টিপসের ওপর নির্ভরশীল কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন তারা ন্যূনতম মজুরির অন্তত 40% পেতে বাধ্য, যা তাদের আয়ের স্থিতিশীলতা বাড়াবে। তবে মিশিগান রেস্তোরাঁ ও লজিং অ্যাসোসিয়েশন সতর্ক করে বলেছে, এই বেতন বৃদ্ধির ফলে অনেক রেস্তোরাঁকে কর্মী কমানো বা খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হতে পারে। ভোক্তাদের জন্য মূল্যস্ফীতি একটি বড় উদ্বেগ হওয়ায় বিষয়টি ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে উঠেছে। সব মিলিয়ে এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের জন্য ইতিবাচক হলেও ব্যবসা ও ক্রেতাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেক মিশিগানের শেলফ আইস বিপজ্জনক ও প্রতারণামূলক। বরফের ভেতরে লুকানো গর্তে পড়লে মুহূর্তেই বরফ ঠান্ডা পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি থাকে। সাম্প্রতিক আবহাওয়ার ওঠানামা বরফকে আরও দুর্বল করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নিরাপদ থাকতে বরফের উপরে না উঠে দূর থেকে উপভোগ করতে হবে। লেক মিশিগানের তীরবর্তী বরফের স্তূপ বা শেলফ আইস থেকে দূরে থাকার জন্য জনগণকে সতর্ক করেছে গ্রেট লেকস সার্ফ রেস্কিউ প্রজেক্ট নামের একটি অলাভজনক সংস্থা। সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভ বেঞ্জামিন বলেন, এই বরফ দেখতে শক্ত মনে হলেও আসলে তা ভীষণ বিপজ্জনক ও প্রতারণামূলক। তার মতে, অনেক সময় বোঝাই যায় না কোথায় সৈকত শেষ হয়ে পানি শুরু হয়েছে। বরফের স্তূপের ভেতরে লুকিয়ে থাকা গর্তে পা পড়লে মুহূর্তেই বরফ ঠান্ডা পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, যেখান থেকে উঠে আসা প্রায় অসম্ভব। বেঞ্জামিন আরও জানান, সাম্প্রতিক সময়ে অতিরিক্ত ঠান্ডা ও হঠাৎ উষ্ণ আবহাওয়ার কারণে বরফ আরও দুর্বল হয়ে পড়েছে। বরফের নিচে ঢেউ ও স্রোত প্রবাহিত হওয়ায় ঝুঁকি বহুগুণ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডা পানিতে পড়লে শ্বাসকষ্ট, শরীর অবশ হয়ে যাওয়া এবং প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই নিরাপদ থাকতে দূর থেকে বরফ উপভোগ করার এবং বরফের ওপর না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের চলমান অস্থিরতা নিয়ে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরানের পরিস্থিতি যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা চালাতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি জানান, আগের মতো মানুষ হত্যা শুরু হলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও ইরানের যে কোনো সময় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা বলেন তিনি। এদিকে ইরানে অর্থনৈতিক সংকট ও রিয়ালের রেকর্ড পতনকে কেন্দ্র করে টানা 8ম দিনের মতো বিক্ষোভ চলছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ নিহতের সংখ্যা বেড়ে
অন্তত ২০ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। গত এক বছরে কুয়েত থেকে প্রায় ৩৯,৪৮৭ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কুয়েতের নিরাপত্তা সংক্রান্ত সূত্রের তথ্য অনুযায়ী এসব অভিবাসীকে মূলত মাদক গ্রহণ, আইন লঙ্ঘন এবং নিরাপত্তা সংক্রান্ত অপরাধের কারণে ফেরত পাঠানো হয়েছে। অনেক ক্ষেত্রে বৈধ ভিসাধারীরাও যারা তাদের স্পন্সরের শর্ত ভঙ্গ করেছে তাদের ফেরত পাঠানো হয়েছে। কুয়েত সরকার আইন প্রয়োগে কোনো ছাড় দিচ্ছে না এবং নিরাপত্তা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এই অভিযান বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নেতৃত্বে পরিচালিত হয়েছে। তবে যারা আইন মেনে চলছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন না এবং বৈধভাবে রয়েছেন তাদের কুয়েতে থাকার ক্ষেত্রে স্বাগত জানানো হচ্ছে। কুয়েতের এই পদক্ষেপ দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। কানাডায় নতুন অভিবাসন নীতির ফলে বৈধতা হারানোর ঝুঁকিতে পড়েছেন প্রায় ১০ লাখ অভিবাসী। দেশটির সরকার ২০২৮ সাল পর্যন্ত স্থায়ী বাসিন্দা, আন্তর্জাতিক শিক্ষার্থী, অস্থায়ী কর্মী ও শরণার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতীয় নাগরিকদের উপরে, যারা কাজ ও পড়াশোনার সূত্রে কানাডায় অবস্থান করছেন। অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালের শেষ নাগাদ ১০ লাখের বেশি ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে এবং ২০২৬ সালের মধ্যে আরও প্রায় ৯ লাখ পারমিটের মেয়াদ শেষ হওয়ার পথে। ইতিমধ্যে টরন্টোর আশপাশে নথিপত্রহীন অভিবাসীদের অস্থায়ী তাঁবুতে বসবাসের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতির প্রতিবাদে জানুয়ারি থেকেই বড় বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিভিন্ন অধিকার রক্ষা সংগঠন। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সব ধরনের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার সংশ্লিষ্ট টেলিভিশন ও সম্প্রচার মাধ্যমে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের ভাষ্য, মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানানো হয়নি, যা বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ ও মর্মাহত করেছে। এর আগে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ বিষয়ে কঠোর অবস্থানের আহ্বান জানান। তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই পরিস্থিতিতে সরকারের চুপ করে বসে থাকার সুযোগ নেই। সিদ্ধান্ত ঘিরে দেশে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।